ফসল উৎপাদনের উপকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতে শিগগিরই দেয়া হবে কৃষক কার্ড। নির্দেশনা প্রধানমন্ত্রীর। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ শি জিনপিংয়ের। আলোচনার কেন্দ্রে নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব ইস্যু। কার্যপ্রণালী বিধি থেকে সমাধান খুঁজছে বিএনপি। রাষ্ট্রপতি মনোনীত জ্যেষ্ঠ এমপি দিয়ে শুরু বিবেচনা। বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে সশস্ত্র সংগঠন জেএসএস এর এক সদস্য নিহত। অস্ত্র গুলি উদ্ধার। এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার। কাল শুরু অপর ২১শে বইমেলা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছাপাখানায় অন্যবারের তুলনায় চাপ কম। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে এবারের মেলায়, বলছেন প্রকাশকরা। এবং ব্যবসা বাণিজ্যে মন্দার প্রভাব ব্যাংক খাতে। আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার নেমেছে ৭৮.২৮%। বন্ধ ঋণের ফাঁদ এড়াতে ঋণ ছাড়ে সতর্ক ব্যাংকগুলো। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। সরকার গঠনের এক সপ্তাহের মাথায় প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে তার সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তথ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব কৃষক কার্ড দেয়া শুরু হবে। এর মাধ্যমে উৎপাদন সম্পর্কিত সব সুবিধা পাবেন কৃষকরা। এর আগে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা এবং বেইজিং সফরের আমন্ত্রণ পৌঁছে দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এদিন প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর থেকেই সচিবালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৯:৩০টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্রে আসেন তিনি। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অর্থ, কৃষি, ভূমি, খাদ্য, স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে এ বিষয়ে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ধরনের সুযোগ সুবিধাই তিনি পাবেন। কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, তাকে আপনার সার, কীটনাশক, বীজ, অল কৃষি উপকরণ, যে কোনো ধরনের সহযোগিতা তাকে করা। এর আগে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তারেক রহমানকে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা এবং বেইজিং সফরের আমন্ত্রণ পৌঁছে দেন তিনি। পরে এই বৈঠক নিয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌজন্য সাক্ষাৎ, উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে ওনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রিমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। চায়না ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। এই সম্পর্ক যাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটার নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। সচিবালয়ে আসার আগে প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। তিন বাহিনীর প্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ওয়াশিংটনকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত। অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি সইয়ের আশা প্রকাশ করেছেন ইইউ রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকারের প্রতি আস্থা জানিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করায় আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন দেশ। শাতিলা শারমিনের রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার সকালে মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সঙ্গে আলাদা বৈঠক করেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব নেওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার আশাবাদ জানান তিনি।
এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ 8টি দেশের রাষ্ট্রদূত। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবের সঙ্গে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি দ্রুততম সময়ে সইয়ের আশা জানান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকারও অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন। We are looking at this new government to continue with a series of reforms that were launched under the previous administration. We look forward to the putting in place of judicial reforms, of the commercial courts, of work to introduce regularity into migration management. These are all particularly important issues for us. Our partnership and cooperation agreement is very near finalisation, and we do hope that we will be in a position to sign this together with Bangladesh in the nearest possible future. পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সরকারের প্রতি আস্থা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ বিভিন্ন দেশ। একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশগুলো। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই সরকারের প্রতি বিপুল আস্থা, ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। আগামী দিনে বহুমাত্রিক কূটনীতি পরিচালনার আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শুরু করেছি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্পিকারের পদত্যাগ আর ডেপুটি স্পিকার কারাগারে। এমন অবস্থায় নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে, সেটি এখন বড় প্রশ্ন। যদিও কার্যপ্রণালী বিধি থেকেই এর সমাধান খুঁজছে সরকারি দল বিএনপি, সেক্ষেত্রে রাষ্ট্রপতি মনোনীত জ্যেষ্ঠ কোনো সংসদ সদস্যকে দিয়ে অধিবেশন শুরু করা যায় কিনা সেটি বিবেচনা করা হচ্ছে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী 12 মার্চ সকাল 11টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। রেওয়াজ অনুযায়ী প্রথম দিনের অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন আগের সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকার। সে বৈঠকে নির্বাচিত করা হয় নতুন স্পিকার, ডেপুটি স্পিকার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বাস্তবতা ভিন্ন। স্পিকারের পদত্যাগ আর ডেপুটি স্পিকার কারাগারে থাকায় ত্রয়োদশ সংসদ অধিবেশনের সূচনায় কে সভাপতিত্ব করবেন সেটি এখন আলোচনার কেন্দ্রে। ক্ষমতাসীন দল বিএনপি অবশ্য সংসদের কার্যপ্রণালী বিধির 5 ধারা থেকে সমাধানের উপায় খুঁজতে চাইছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত কোনো সিনিয়র সংসদ সদস্যের সভাপতিত্বে অধিবেশন শুরু করা যায় কিনা তা বিবেচনা করছে দলটি। এখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, সাংবিধানিক জটিলতা। এই সিচুয়েশনটা ওভারকাম করতে হলে যেটা করতে হবে, রাষ্ট্রপতি যে কোনো একজনকে থ্রু গ্যাজেট নোটিফিকেশন সিনিয়র সদস্যকে প্রথম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে পারেন। তার সভাপতিত্বে সেশন বসবে এবং সে পরবর্তী পর্যায়ে সেই সেশনেই মূলত স্পিকার, ডেপুটি স্পিকার বা প্যানেল স্পিকার এগুলা নির্বাচিত হবেন। আমার মনে হয় সমাধানটা কার্যক্রমের বিধিতে আছে, সেটা ফলো করা ভালো হবে মনে করি। স্বাধীনতার পরে প্রথম যখন সংসদ বসছিল সেখানেও দেখবেন যে তৎকালীন প্রধানমন্ত্রী প্রস্তাব করেছিল যে অমুকের সভাপতিত্ব করবেন এবং একজন সিনিয়র মেম্বার উনি সভাপতিত্ব করেছিলেন। এবং এটা তো খুব সহজ ব্যাপার, কয়েক মিনিটের ব্যাপার। সভাপতিত্ব করেই উনি সেখানে স্পিকার নির্বাচনের জন্য ভোটে দিয়ে দিতে পারেন। আর এগুলো তো সব সিলেক্টেড থাকে, একজনের নাম প্রধানমন্ত্রী প্রস্তাব করবেন, সবাই সমর্থন করবেন। এখানে তো ভোটের বিষয় নাই, যেহেতু 2/3 মেজরিটি আছে। তো সেদিক থেকে সংসদ সদস্য একজন সিনিয়র মেম্বারকে দিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবে যদি সংসদটা অধিবেশন শুরু হয়, আমার মনে হয় সেটি একটা পথ হতে পারে এবং সেটা একটা ইনস্ট্যান্সও আমাদের আছে। এবারের সংসদের আরও কিছু বিষয় আগ্রহের কেন্দ্রে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া 133 অধ্যাদেশেরও সুরাহা করতে হবে এই সংসদে। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে উপস্থাপিত হতে হবে অধ্যাদেশগুলো। উপস্থাপনের 30 দিনের মধ্যে অধ্যাদেশকে আইনি রূপ না দিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার প্রস্তাব কিভাবে বিবেচনা করবে সংসদ তা নিয়েও কৌতূহল আছে নানা মহলে। আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো কিন্তু
তাদের এই প্যাকেজের মধ্যে আনা নেই। বিএনপিতে কমিটমেন্ট আছে, সংস্কারের মধ্যে আমরা বিশ্বাস করি, যেগুলো আমরা কমিটমেন্ট করছি অবশ্যই আমরা চেষ্টা করব বাস্তবায়ন করতে। প্রথম অধিবেশনে এই অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে পরবর্তী 5 বছরের সংসদকে পরিচালনা করার জন্য, সেগুলোই হয়তো প্রথম অধিবেশনে সেগুলো হবে। ডক্টর ইউনূস সাহেব যে ক্ষমতায় ছিলেন, এই কর্মকাণ্ডগুলোও তো একটা বৈধতা দেওয়ার ব্যাপার থাকবে। এগুলো আগামী সংসদের প্রথম দিকেই হতে হবে। প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি কার্যসূচিতে থাকছে শোক প্রস্তাব, সংসদীয় স্থায়ী কমিটি গঠন, রাষ্ট্রপতির ভাষণ ও সে ভাষণের উপর সংসদ সদস্যদের আলোচনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বারবার সময় পরিবর্তনের জটিলতায় পড়লেও জোরে সোরে চলছে অমর একুশে বইমেলার বই ছাপানোর কাজ, যদিও কাজের চাপ অন্যবারের তুলনায় কম বলে জানাচ্ছেন ছাপাখানা সংশ্লিষ্টরা। প্রকাশকরা বলছেন, এবারের বইমেলায় মবের সংখ্যা না থাকায় সব ধরনের বই থাকবে মেলায়। উম্মেহানের রিপোর্ট। ফাল্গুনের মৃদু হাওয়ায় দুলছে পলাশ, রঙিন কুসুমে ছেয়ে উঠেছে প্রকৃতি। বসন্তের এই নবজাগরণের আবহেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শুরুতে সময় নিয়ে টানাপোড়েন, পরে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ নিয়ে প্রকাশকদের সঙ্গে বাংলা একাডেমির মনোমালিন্য। দফায় দফায় মিটিং শেষে 25 ফেব্রুয়ারি দিন ঠিক হয় বইমেলার। আর এরই মধ্যে দিয়ে বইয়ের ঘ্রাণে আবারও জেগে উঠবে বাংলা ভাষা ও সাহিত্যের অঙ্গন। তবে প্রশ্ন, ঠিক কতটা সুবাতাস বইছে প্রকাশক ও ছাপাখানা পাড়ায়? প্রকাশকদের দাবি, সময়সূচির পরিবর্তন ও অর্থনৈতিক চাপের প্রভাবে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবুও পাঠকের আগ্রহ ধরে রাখতে নতুন বই আনার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না তারা। যার যে প্রস্তুতি সামান্য আছে সেটা নিয়ে আমরা এবার মেলা করতে চেয়েছি। পাঠকদের চাহিদা অনুযায়ী চিন্তা করে চেষ্টা করেছি, এবারও পারবো ইনশাল্লাহ, তবে পুরোপুরি পারবো না। তবে রমজানে শুরু হওয়া মেলা নিয়ে প্রকাশকদের মধ্যেও রয়েছে সংশয়। প্রকাশকদের একটি বড় অংশই মনে করছেন, রোজার আবহে বইমেলায় পাঠক সমাবেশ আশানুরূপ হবে না। তো রমজান মাসে অনেক নানা রকম ইনভলভমেন্ট থাকে মানুষের, স্কুল কলেজ বন্ধ থাকে, মেলায় চাইলে অনেকে আসতে পারবে না, ইফতার বা রাতের নামাজ আছে সেটার কারণে অনেকে আসতে পারবে না হয়তো। তবুও যেহেতু সরকার প্রথম এবার রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা চাইছে যে মেলাটা হোক, সেজন্য আমরাও চেয়েছি মেলায় অংশগ্রহণ করি। অন্যদিকে নতুন বই নিয়ে প্রকাশকরা বলছেন, এবারের মেলায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট লেখালেখিতে উঠে আসবে। যাতে আমরা চেষ্টা করি বৈচিত্র্য থাকে, মানে গল্প, উপন্যাস আছে, অনুবাদ বই আছে আমাদের বেশ কিছু ধ্রুপদী বই বাতিঘর করে, সেগুলো বেশ জনপ্রিয়। আমরা এবার গত 1 বছর আমরা বেশ কিছু ধ্রুপদী বই নতুন মুদ্রণ এনেছি আর কি। এবারের বইমেলায় মতাদর্শের পার্থক্য থাকলেও লেখকরা কোনো বাধা ছাড়াই বই প্রকাশ করতে পারছেন বলেও জানিয়েছেন প্রকাশকরা, যা অনেকটাই স্বস্তিদায়ক বলে মনে করেন তারা। লেখকরা লিখবেন, সেটা আমরা স্বাধীনভাবে প্রকাশ করব, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা সেটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এবং বিশেষ করে তার সর্বোচ্চ আমরা দেখেছি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, দুঃখজনকভাবে হলো সত্য। এবং এই যেসব হলো মপটপ জাতীয়, আমরা খুবই আতঙ্কগ্রস্ত ছিলাম আসলে, যে কোন বই প্রকাশ করা যাবে, কোন বই প্রকাশ করা যাবে না। তবে আসার কথা যে আমাদের নির্বাচনের পর এটা বেশ স্বস্তিকর জায়গায় চলে এসছে। তবে বইমেলাকে কেন্দ্র করে ছাপাখানাগুলোয় নেই এবার তেমন ব্যস্ততা। ছাপাখানার শ্রমিকরা জানালেন, এবার কাজের চাপ অন্যান্য বারের তুলনায় একেবারেই কম। 1-2 মাস আগে থেকে বইমেলার কাজ শুরু হয়, ওগুলো আস্তে আস্তে যে বইমেলা পর্যন্ত আমাদের কাজ আসে, আমরা শেষ করি তখন। এবছর এখনো ওই রকম কাজ আসেও নাই, 2-1টা করে আসতেছে কেবল এই মাত্র। আগামী 25 ফেব্রুয়ারি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে শুরু হচ্ছে এবারের বইমেলা, যা শেষ হবে 15ই মার্চ। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। ব্যবসা বাণিজ্যের বাজারে মন্দার প্রভাব পড়েছে ব্যাংক খাতে। ফলে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার নেমে এসেছে 78.28%। একদিকে সুদের হার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন ব্যবসায়ীরা, আবার অন্যদিকে মন্দা ঋণের ফাঁদ এড়াতে ঋণ ছাড়ে এখনও অতি সতর্ক ব্যাংকগুলো, দাবি বাংলাদেশ ব্যাংকের। তবে দীর্ঘমেয়াদে অলসতারল্য পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত, এমনটি মত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। সবশেষ ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছিল 6.1%, 20 বছরে যা সর্বনিম্ন। ফলে বিনিয়োগ আর মন্দাবাজারের প্রভাবে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় আমানতের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে আমানতের বিপরীতে ঋণ হার 89% এবং শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ঋণ আমানতের অনুপাত 92% ধরা হলেও এবার তা কমে দাঁড়িয়েছে 78.28%। 2024 সালের একই সময়ে যা ছিল 81.32%। এত আপনার ইন্টারেস্ট দিয়ে
ব্যাংকের টাকা নিয়ে আমরা ব্যবসা করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আর আমাদের ঘাড়িতে নিঃশ্বাস ফেলছে আপনার ভিয়েতনাম এবং ভারত। বৈশ্বিক শুল্ক যুদ্ধ আর উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের ঘাম ছোটালেও বাংলাদেশ ব্যাংক বলছে বিগত সময়ে এডিআর না মেনে ঢালাও ঋণ দেয়া ও ঋণের নামে যে লুটপাটের অভিজ্ঞতা তা থেকে শিক্ষা নিয়ে ঋণ বিতরণে সতর্ক ব্যাংকগুলো। কোনো ব্যাংকে 99-100% পর্যন্ত এডিআর ছিল, যাদের খেলাপি ঋণের হারও 90%-এর উপরে ছিল। ব্যাংকাররা বিশেষ করে এতে কিছুটা শিক্ষা গ্রহণ করেছে এবং তা এতটাই কোনো ব্যাংক কনজারভেটিভ হয়েছে যে তারা খুব ভালোভাবে যাচাই বাছাই না করে কোনো ঋণ অনুমোদন বা বিতরণ করতে সম্মত হচ্ছে না। এমন পরিস্থিতিকে অর্থনীতির জন্য বিপজ্জনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা, এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে এবং ব্যাংকিং খাতের জন্য কিন্তু এটা অশনি সংকট হয়ে আসতে পারে আর পুরো অর্থনীতিতে এটা বিপদে পড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন বৈশ্বিক পরিস্থিতি ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আগ্রহী করবে বিনিয়োগকারীদের, যা ব্যাংক খাতে উচ্চ তারল্য ঝুঁকি কমাতে সহায়ক হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন জেএসএস এর গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকির আহমেদ। তিনি জানান, সোমবার বিকেলে মুরুংবাজার এলাকায় জেএসএস সদস্যরা গাড়ি আটকে চাঁদা আদায় করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছালে অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় জেএসএস এর এক সদস্য গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। কক্সবাজারের পাহাড় ঘেরা শিবিরে আবারও আলোচনার ঝড়। বছরের পর বছর অপেক্ষার পর নতুন সরকারকে ঘিরে রোহিঙ্গাদের মধ্যে জেগেছে স্বদেশ ফেরার নতুন আশা। তবে বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজন দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিকল্পনা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির এখন কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে। মিয়ানমার সেনাবাহিনীর দমন নিপীড়নের মুখে 2017 সাল থেকে ধাপে ধাপে এখানে আশ্রয় নেন কয়েক লাখ রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বর্তমানে বসবাস করছে 14 লাখেরও বেশি রোহিঙ্গা। সংকুচিত পাহাড়ি জমি আর অনিশ্চিত ভবিষ্যতের মাঝেই বছরের পর বছর কেটে যাচ্ছে তাদের। বাংলাদেশ সরকার একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নিরাপত্তা ও নাগরিকত্বের অনিশ্চয়তায় তা সফল হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আশ্রিতদের মাঝে জেগেছে আশার আলো। তাদের প্রত্যাশা, নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে শীঘ্রই ফিরতে পারবেন নিজ দেশে। আমাদের একটা সিটিজেনশিপ রাইটস, আমাদের রিকগনিশন, আমাদের সেলফ ডিটারমিনেশন যেটা আছে, এটার উপরে আমাদের একটা সাস্টেইনেবল রিপার্টিশন হবে বলে আমরা সরকারের কাছ থেকে আমরা আশা করতেছি। আর যাতে আর দেশের মধ্যে মাদারল্যান্ডের মধ্যে তাড়াতাড়ি যাতে কি ফেরত আশা করি দেখেন, মানে আর যেদিন ডিগনিটি রাইট আছে দেখলে যাতে আর আবার ফেরত দেয় ফেরি আর আশা করি। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাবাসন প্রক্রিয়াকে দিন দিন কঠিন করে তুলছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত। আন্তর্জাতিক চাপ বাড়িয়ে কূটনৈতিক তৎপরতায় জোর তাদের। ব্যবস্থাপনার জায়গাটা, সেখানে আন্তর্জাতিক মহল কিভাবে সহায়তা করতে পারে এবং একটা সম্মিলিত জায়গায় চিন্তা করা। ওখানে শুধুমাত্র বাংলাদেশের ভেতরে যে সংস্থারা কাজ করছে বা এখানে যারা বর্তমান রয়েছে তারা না, তার বাইরেও যদি চিন্তা করা এবং রাজনৈতিকভাবে সমাধানের ক্ষেত্রে এটার একটা দীর্ঘস্থায়িত্বের জায়গায় যাওয়া। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, প্রত্যাবাসন ইস্যুতে ইতিবাচক অগ্রগতি অর্জনে কাজ করছে নতুন সরকার। মিয়ানমারের অভ্যন্তরীণ যে রাজনীতি এবং সেখানকার যে যুদ্ধ সংঘাত, সেটির কোনো রকম নিষ্পত্তি এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। আশা আর শঙ্কার দোলাচলে দিন কাটছে রোহিঙ্গাদের। তবে নতুন সরকারের উদ্যোগে কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে সবাই। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিগত সরকারগুলোর প্রতিশ্রুতি আর বাস্তবায়নের ফারাকে দরিদ্রতম বিভাগে পরিণত হয়েছে রংপুর। স্বাধীনতা পরবর্তী লক্ষ কোটি টাকার বরাদ্দ বৈষম্যে উন্নয়নের মূলধারা থেকে ছিটকে পড়েছে এই অঞ্চল। তবে নির্বাচনের পর বিএনপি জোট সরকারের মন্ত্রিসভায় রংপুর অঞ্চলের 4 প্রতিনিধি স্থান পাওয়ায় বেড়েছে প্রত্যাশা। বিশেষজ্ঞদের মতে, রংপুরের টেকসই উন্নয়নে প্রয়োজন বিশেষ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন
নাজমুল ইসলাম নিশাত। দীর্ঘদিনের বৈষম্য, শিল্পহীনতা আর কর্মসংস্থানের সংকটে পিছিয়ে পড়েছে রংপুর অঞ্চল। গ্যাস সংযোগের অভাবে বড় শিল্প গড়ে ওঠেনি, ফলে কৃষি নির্ভর অর্থনীতিতেও আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গ্যাস সংযোগ সহ বিগত সরকারের নানা প্রতিশ্রুতি থাকলেও আদতে বাস্তবায়ন হয়নি কিছুই। ফলে দরিদ্র কর্মহীন মানুষ বাড়ছে, এমনকি গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারও বৈষম্যের বেড়াজালে আটকে রেখেছিল এই অঞ্চলকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি জোট। নির্বাচনী জনসংযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই উত্তরের উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। বিএনপি সরকার গঠনের সাথে সাথে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে আমরা তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করতে চাই। এই এলাকার মানুষের সাথে কর্মসংস্থানের সমস্যা না হয়, সহজে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই জন্য আমরা এই এলাকাকে শিল্প অঞ্চল হিসেবেও গড়ে তুলতে চাই। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আসাদুল হাবিব দুলু, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় AZM জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী হিসেবে ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ফলে বেড়েছে প্রত্যাশার পারদ। তবে বিশেষজ্ঞরা বলছেন উন্নয়নের জন্য আলাদা মাস্টার প্ল্যান প্রণয়ন জরুরি। রংপুর বিভাগকে কিভাবে উন্নয়নের মূল স্ট্রিমে নিয়ে আসা যায় তার জন্য অঞ্চল ভিত্তিতে কাজগুলো করতে হবে। কৃষিভিত্তিক শিল্প কারখানা কোথায় করবেন তার সুনির্দিষ্ট রোডম্যাপ করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা সর্বাগ্রে ধরতে হবে। দারিদ্র্য, বেকারত্ব আর অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে রংপুরকে মূল স্রোতে আনতে হলে প্রয়োজন ন্যায্য বরাদ্দ ও কার্যকর বাস্তবায়ন, বলছেন এই শিক্ষাবিদ। আমরা এই বৈষম্যমূলক যে অর্থনীতি, সে অর্থনীতি চাই না। এই অঞ্চলের ন্যায্যতার ভিত্তিতে, প্রয়োজনীয়তার ভিত্তিতে বাজেট বরাদ্দ নিশ্চিত করে অঞ্চলকে জাতীয় অর্থনীতির একটি শক্তি হিসেবে এগিয়ে নেওয়ার। প্রতিশ্রুতির রাজনীতি পেরিয়ে এবার বাস্তব উন্নয়ন কতটা দৃশ্যমান হয় সেদিকেই তাকিয়ে আছে রংপুরের মানুষ। বৈষম্যের ইতিহাস পেছনে ফেলে নতুন সরকারের হাত ধরে রংপুর কি ঘুরে দাঁড়াতে পারবে, সেটি এখন বড় প্রশ্ন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রোজায় তীব্র যানজটে নাকাল রংপুর নগরবাসী। ট্রাফিক ব্যবস্থা পুনর্বিন্যাস করেও মিলছে না সুফল, বরং নগরের মোড়ে মোড়ে বেড়েছে ভোগান্তি। তবে যানজট নিরসনের সব ধরনের চেষ্টার কথা জানায় ট্রাফিক বিভাগ। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হেলেমের রিপোর্ট। নগরীর প্রধান সড়কে কচ্ছপ গতিতে চলছে যানবাহন, মোড়ে মোড়ে অটোরিকশার জটলা। রংপুর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, সুপারমার্কেট ও পায়রা চত্বর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রায় লেগেই থাকে রিকশার জট। সকাল থেকে রাত পর্যন্ত সৃষ্টি হয় স্থবিরতা। রোজা শুরুর পর পরিস্থিতি আরো বেগতিক। গাড়ি হয়ে গেছে বেশি, অটো ভাড়া ভুড়া কম, তারপরে নাম্বার ছাড়া গাড়ি অনেক চলে। অটো গাড়ি, রিক্সা গাড়িতে জ্যামের উপর জ্যাম, হেঁটে যাতায়াত করি স্কুল কলেজে। যানজট আমাদের পক্ষে সম্ভব না, আমরা মেনে নিতে পারতেছি না। গাড়িগুলো নিজস্ব লাইন মেনটেন করে চলতে পারতো, তা আমার মনে হয় যে আমাদের সাধারণ জনগণের চলাচল করার ক্ষেত্রে যে ভোগান্তিটা, সেটা অনেকটা আমাদের জন্য আর কি কমে যেত। কর্মজীবী মানুষ পড়ছেন চরম দুর্ভোগে। কর্মস্থলে পৌঁছতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। নগরবাসীর অভিযোগ, প্রতিদিনের এই যানজট এখন গলার কাটা। ফুটপাত পর্যন্ত দখল করে নিয়েছে, আর বিশেষ করে যে ফুটপাতে যে দোকানগুলো আছে, এই দোকানগুলোর কারণে জ্যামটা আরো বেশি। ট্রাফিক আইনের অমান্য করে তারা বিভিন্ন স্থানে অটো বা রিক্সা দাঁড় করাচ্ছে, এই জন্য আমরা বিভিন্ন ভোগান্তিতে পড়ছি। ট্রাফিক বিভাগ বলছে ডাম্পিং জোন না থাকা ও যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণেই সৃষ্টি হচ্ছে জট। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। হয় আপনার কোতোয়ালি থানা ডাম্পিং গ্রাউন্ডে পাঠাতে হবে, নতুবা তাজহাট থানা। দূরত্বের কারণে একটা গাড়ি সেখানে ডাম্পিংয়ে দিয়ে আসা এবং একজন ফোর্স সেখানে এনগেজ করার কারণে এই যে আমার একজন জনবল সে যাচ্ছে এবং আসতেছে, এই যাওয়া আসার কারণে একটা লম্বা সময় লেগে যাচ্ছে। ডাম্পিং যদি কাছাকাছি হতো তাহলে হয়তো আরও বেশি গতিতে কাজটা করা যেত। রংপুর মহানগরে 1 লাখের বেশি অটোরিকশা চললেও অনুমোদন রয়েছে মাত্র 8,500-এর। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় পুরাতন পোস্টপেইড মিটারের পরিবর্তে বসানো হচ্ছে নতুন ডিজিটাল প্রিপেইড মিটার। তবে গ্রাহকদের অভিযোগ, নতুন মিটার বসানোর পর বিল অনেক বেড়ে যাচ্ছে এবং দেয়া হচ্ছে আগের মিটারের মনগড়া ভুতুড়ে বকেয়া বিল। এড়িয়ে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন গ্রাহকরা। তবে নেসকো বলছে প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে
বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার বিভিন্ন এলাকায় পুরনো পোস্টপেইড মিটার পরিবর্তন করে বসানো হচ্ছে প্রিপেইড মিটার। বিদ্যুৎ বিভাগ বলছে এতে সাশ্রয় হবে বিদ্যুতের ব্যবহার। তবে ভিন্ন কথা বলছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রিপেইড মিটার বসানোর পর বিল অনেক বেড়ে যাচ্ছে। নতুন মিটার সংযোগ নেয়ার পর দেয়া হচ্ছে পূর্বের মিটারের মন গড়া ভুতুরে বকেয়া বিল। 300 যদি রিচার্জ দেয় 150 কাটে নেবে, 150 থাকবে, আবার 10-12 দিন পর আবার আমার দেওয়ার লাগবে রিচার্জ। এখনকার মিটার দিয়ে আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। এখন খালি সমানে খালি টাকাই কাটে। যেখানে আগে অল্প বিল আসতো সেখানে দেখা যায় যে এখন তার দ্বিগুণ প্রায় বিল আসে। সর্বোচ্চ 10 দিন 15 দিন পরে আমার আবার টাকা তোলা লাগে, কি যে টাকা নাই। অতিরিক্ত বিল ও ডিজিটাল প্রিপেইড মিটার লাগানো বন্ধের দাবিতে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন গ্রাহকরা। তাদের দাবি মতামত না নিয়েই জোরপূর্বক লাগানো হচ্ছে প্রিপেইড মিটার। জোর দাবি জানাচ্ছি, আমার টাকায় আমি মিটার ক্রয় করব, আমার টাকায় আমি বিদ্যুৎ বিল দেবো, তারা সারচার্জ নেবেন, ডিমান্ড চার্জ নেবেন, এটা অযৌক্তিক। বিদ্যুৎ বিতরণ বিভাগ নেসকো বলছে নতুন হওয়ায় অনেক গ্রাহক কার্যপ্রণালী পুরোপুরি বুঝতে পারছেন না। প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা চাচ্ছি পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার মাধ্যমে ভুল ধারণাগুলো যাতে দূর করতে পারি। আমরা বিল বেশি কাটার আসলে কোনো সুযোগ নেই, কারণ বাল্কের রেট কিন্তু সেম। যথেষ্ট পরিমাণে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করতেছি। এটার বিষয়ে অ্যাকসেপ্টেন্স এখন অলরেডি চলে আসছে। মানুষ হলো প্রিপেইডে মানুষ বেশ ভালো সুবিধা পাচ্ছে। গাইবান্ধা সদরের নেসকো 1 ও নেসকো 2 দুটি অফিসের মোট গ্রাহক 82,710 জন। এখন পর্যন্ত 33,489 জন গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়া হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেশিরভাগ গ্রামীণ পাকা সড়কের অবস্থা বেহাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা এসব সড়কে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবহারকারীরা। এলজিডি বলছে সংস্কারের জন্য তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বাদশা সৈকতের পাঠানো তথ্য ও জামির মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। দেখে বোঝার উপায় নেই এটি পাকা সড়ক, এর মধ্যেই চলাচল করছে যানবাহন ও পথচারী। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় থাকা 208 কিলোমিটার দীর্ঘ গ্রামীণ পাকা সড়কের মধ্যে 173 কিলোমিটার অংশই চলাচলের অনুপযোগী। এলাকাবাসী বলছেন বছরের পর বছর ধরে এমন অবস্থা থাকলেও সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমের ধুলো ভোগান্তি আরও বাড়ায়। শীঘ্রই সংস্কারের দাবি তাদের। রাস্তা খারাপ হয়েছে 4-5 বছর ধরে, কেউ আসেও না, দেহেও না। সুষ্ঠুভাবে যে এই রাস্তাতে হাঁটার পরিবেশ নেই, বিশেষ করে গর্ভবতী মহিলারা যখন রিক্সা দিয়ে এই রাস্তা যাবে মনে হচ্ছে রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যাচ্ছে। পাবলিকে বস্তা দিতেছে, বস্তা দিয়ে যাইতেছি। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা যাইতে পারে না, লেখাপড়া করতে পারে না, স্কুলে যাইতে পারে না, গাড়ি ভেঙে যায়। রাস্তা ছাড়াও আরো অনেক রাস্তায় খুবই খারাপ, আমাদের গাড়ি চালাইতে খুবই কষ্ট হয়। কোনো কাজ হতেছে না। আমরা চাই দ্রুত এই রাস্তাটা নির্মাণ করে এই এলাকার মানুষের কষ্টটা লাঘব করবে। এলজিইডি বলছে সংস্কারের জন্য তালিকা করে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। 20 কিলোমিটার সড়ক এই অর্থ বছরে মেইনটেন্যান্সের অনুমোদনের অপেক্ষায় আছে। প্রাক্কলনগুলো প্রস্তুতপূর্বক অলরেডি আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের দপ্তরে প্রেরণ করা হয়েছে। এলজিইডির তথ্য মতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোট সড়কের দৈর্ঘ্য 832 কিলোমিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম। ঋতুরাজ বসন্তে দিনাজপুরের লিচুর বাগানগুলো ভরে গেছে মুকুলে। বোম্বে, মাদ্রাজি, চায়না, বেদানা, কাঁঠালি, হাড়িয়া জাতের গাছে মৌমাছির আনাগোনা। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা বাগান মালিকদের। আর সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিপুলের ছবি নিয়ে রিপোর্ট। মুকুলে মুকুলে ছেয়ে গেছে গাছের ডালপালা, গাছে ওষুধ ছিটাচ্ছেন শ্রমিকরা। বসন্তের শুরুতেই দিনাজপুরের লিচুর বাগানগুলোতে ভরে গেছে মুকুলে। বোম্বে, মাদ্রাজি, চায়না, বেদানা, কাঁঠালি, হাড়িয়া জাতের গাছে মৌমাছির আনাগোনা। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা বাগান মালিকদের। এখন চলছে গাছের পরিচর্যা। আমরা খুবই আশাবাদী। বৃষ্টি না হওয়ার কারণে ওই বোম্বাই জাতের লিচুর পাতা সহ মুকুল আসছে এবং এই মুকুলটা আমাদের
খুব ভালো হয়। লিচুর মুকুল খুব সুন্দর, মুকুল অনুযায়ী যদি ফলন হয় আমরা একটা ভালো ফলন পাবো। এপ্রিলের দিকে গুটি পাবো এবং পর্যায়ক্রমে আমরা লিচুর দিকে ধাবিত হবো এবং এবছর পর্যাপ্ত পরিমাণ লিচু হবে। এই বছরের যে আবহাওয়া এখন পর্যন্ত গাছগুলিতে লিচুর গাছে ব্যাপক মুকুল হয়েছে। আশা করছি আমরা যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে লিচুর উৎপাদন অনেক ভালো হবে। ফলন বাড়াতে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসারগণ নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন, তারা নিয়মিত বাগান ভিজিট করছেন এবং সময় উপযোগী যেটা কাজ করা দরকার সেই কাজগুলো কৃষকদের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করে যাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরে ৫,৬৮০ হেক্টর আয়তনের লিচুর বাগান রয়েছে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। শুষ্ক মৌসুমে ৪ জেলায় সেচের পানি সরবরাহ শুরু হয়েছে জিকে প্রকল্প থেকে। আগামী ২-৩ দিনের মধ্যে ১৩ উপজেলায় পৌঁছে যাবে সেচের পানি। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় কিন্তু ইতিমধ্যে গঙ্গা উপত্যকা সেচ প্রকল্প কর্তৃপক্ষ 4টি জেলায় কুষ্টিয়া সহ 13 উপজেলায় কৃষকের মাঝে সেচ দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন যে গঙ্গা উপত্যকা সেচ প্রকল্পের যে স্লুইস গেটগুলো রয়েছে সেখানে কিন্তু পানি সংরক্ষণে রাখছে এবং পর্যায়ক্রমে কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু যে কর্তৃপক্ষ 4টি জেলায় 13 উপজেলায় কিন্তু কৃষকের মাঝে যেটি সেটি সেচ দেবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং কুষ্টিয়া সহ যে 4 জেলায় যে 13 উপজেলায় কৃষকদের চাহিদা মোতাবেক বিশেষ করে বড় মৌসুমে তাদের যে চাহিদা রয়েছে পানি সেটি পূরণ করে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া গঙ্গা উপত্যকা সেচ প্রকল্প কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী এবং ইতিমধ্যে কুষ্টিয়া যারা কৃষক যারা আছে তারা কিন্তু পানি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে এই বড় মৌসুমে তারা কিন্তু বিশেষ করে কুষ্টিয়ার কৃষকরা ইতিমধ্যেই তাদের যে ধান চাষ জমিতে তারা কিন্তু রোপণ করেছে, এখন তাদের পানির প্রয়োজন বলে আমাদেরকে জানিয়েছেন। যদি এই পানিটা যদি তারা নিয়মিত রাখে তবে তারা কিন্তু কুষ্টিয়ার অঞ্চলে কৃষকেরা কিন্তু অতিরিক্ত ধান উৎপাদন করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার কৃষি বিভাগ। তবে কুষ্টিয়া কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে গঙ্গা উপত্যকা সেচ প্রকল্প আসলে সঠিক সময়ে পানি দিয়েছে, কারণ এখন এই মুহূর্তে যেহেতু কৃষকের ধান কিন্তু লাগানো ইতিমধ্যে শেষ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষকেরা এবং এই কৃষকরা যদি এখন পানি পায় তবে ধান কিন্তু অধিক উৎপাদন হবে, যেটি কুষ্টিয়া যে চাহিদা তার থেকে কিন্তু বেশি ধান উৎপাদন করতে পারবে কুষ্টিয়ার গঙ্গা উপত্যকা সেচ প্রকল্প যে কৃষকের রয়েছে সেচ এলাকায়। তারা কিন্তু আসলে যে এই পানির ব্যবহার করলে তাদের কিন্তু সারও কম লাগবে এবং তাদের কিন্তু জমিতে কিন্তু উৎপাদনও বেশি হবে। বিশেষ করে এটি সারফেস ওয়াটার হওয়ার কারণেই কিন্তু পরিভাগ পানির কারণেই কিন্তু এই পানিটা কিন্তু সারযুক্ত হয়ে থাকে এবং এই সারের কারণে কিন্তু জমিতে কিন্তু অতিরিক্ত ধান উৎপাদন করতে পারে কুষ্টিয়া অঞ্চলের কৃষকেরা। তবে এবার কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন যদি পদ্মা নদীতে পানির পরিমাণ যদি ভালো থাকে তবে কিন্তু তারা কৃষকের যত প্রয়োজন অনুযায়ী তারা পানি সরবরাহ করতে পারবে সেচের জন্য। তবে কুষ্টিয়া গঙ্গা উপত্যকা সেচ প্রকল্প কর্তৃপক্ষের যিনি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে নির্দিষ্ট কৃষকের যে পরিমাণে পানির প্রয়োজন সেই পরিমাণে পানি যদি পদ্মা নদীতে থাকে তবে তারা সরবরাহ করতে পারবে সেচের পানি। তো কুষ্টিয়া গঙ্গা উপত্যকা সেচ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম কুষ্টিয়া থেকে। দেশের বাইরের খবর, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান হলে মার্কিন ও মিত্রদের হতাহতের ঝুঁকি বাড়বে বলে ট্রাম্পকে সতর্ক করেছে পেন্টাগন। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতি নিয়ে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল স্টেফ রেডিস বলেছেন এর কেন্দ্রবিন্দুতে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইরানে হামলা বা গুপ্ত হত্যায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে ইরানের নেতৃত্ব নেয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধানকে প্রস্তুত রাখা হয়েছে। ইরানের সামনে যুদ্ধের দামামা বাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হোয়াইট হাউসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান। তার আশঙ্কা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান হলে মার্কিন ও মিত্রদের হতাহতের ঝুঁকি বাড়বে, এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার দ্রুত ফুরিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতিকে দান্তের ইনফার্নোর সঙ্গে তুলনা করে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস জি
স্ট্যাভরিডিস বলেছেন, এর কেন্দ্রবিন্দুতে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের মধ্যে কূটনৈতিক না সামরিক পদক্ষেপ নেবেন সে সিদ্ধান্ত জানাতে পারেন। কূটনীতি ব্যর্থ হলে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী হামলা বা গুপ্ত হত্যায় যদি আয়াতুল্লাহ আলী খামেনি অক্ষম বা নিহত হন, তাহলে ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে কেন্দ্রে রেখে বহুস্তর উত্তরাধিকার পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, খামেনি 4 ধাপের বিকল্প তালিকা নির্ধারণ করেছেন এবং শীর্ষ কর্মকর্তাদেরও নিজ নিজ উত্তরসূরি ঠিক করতে বলেছেন, যাতে শাসন ব্যবস্থা টিকে থাকে। একই সময় যুক্তরাষ্ট্রে এক জরিপে দেখা গেছে মাত্র 21% মার্কিন ইরানে হামলার পক্ষে, বাকি 49% এর বিপক্ষে। এমনকি তেহরানের হুঁশিয়ারিও স্পষ্ট, যে কোনো মার্কিন হামলাকে আগ্রাসন হিসেবে দেখা হবে এবং এর জবাব তীব্র ও কঠোর হবে। জেনেভায় বৃহস্পতিবার আবারও বসছে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ পারমাণবিক আলোচনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আগের বৈঠক থেকে উৎসাহমূলক ইঙ্গিত মিলেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, পারমাণবিক কর্মসূচি দেশের গর্ব ও মর্যাদা। এনপিটি চুক্তির আওতায় শান্তিপূর্ণ সমৃদ্ধির অধিকার আছে তেহরানের। নাদিম মারজান, সময় সংবাদ। হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি কট্টরপন্থী মন্ত্রী বেজালেল। একই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে না ফেরার ঘোষণা দিয়েছে তেল আবিব। এরই মধ্যে উপত্যকাটির দক্ষিণে কথিত যুদ্ধবিরতির লাইন অতিক্রম করায় এক ফিলিস্তিনিকে হত্যার দাবি করছে আইডিএফ। অন্যদিকে পশ্চিম তীরের নাবলুসের একটি মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে দখলদার ইসরায়েলিরা। দক্ষিণ গাজার খান ইউনিসে শত শত ফিলিস্তিনি এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। তাঁবুর সারির মাঝে খেজুর, গরম খাবার ও মিষ্টান্নে রোজা ভাঙে শিশুরা। আয়োজকরা জানান, যুদ্ধবিধ্বস্ত বাস্তবতা এটি সংহতির ছোট্ট শক্তিশালী একটি বার্তা। জর্ডানের সহায়তায় স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো খাবার ও মানসিক সহায়তা দিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণে যুদ্ধবিরতি লাইন অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসা এক ফিলিস্তিনিকে তারা গুলি করে হত্যা করেছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এমন ঘটনায় বেশ কয়েকজন নিহতের কথা জানিয়েছে তারা। এছাড়া চিকিৎসার অনুমতি না পেয়ে গাজায় 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, রাফা ক্রসিং বন্ধ থাকার পর থেকে চিকিৎসার অপেক্ষায় মারা গেছে 1000-এর বেশি রোগী। অন্যদিকে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ হুঁশিয়ারি দিয়েছেন, হামাস নিরস্ত্র না হলে পুরো গাজা দখল করবে সেনাবাহিনী। একই দিনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে না ফেরার ঘোষণা দিয়েছে তেল আবিব। আর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দখলকৃত ভূখণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘন শান্তির সম্ভাবনাকে হুমকিতে ফেলছে। পশ্চিম তীরের নাবলুসের কাছে আবু বকর আল সিদ্দিক মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে দখলদার ইসরায়েলিরা। দেয়ালে রিভেন্স ও প্রাইস ট্যাগ লেখা গ্রাফিতিও পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী তদন্তের কথা জানিয়েছে, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে বর্ণবাদী উস্কানির ফল বলে আখ্যা দিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। চীনের ইবিন এবং জিনান শহরে বসন্ত উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে ড্রোন লাইট শো। ইবিন শহরে একযোগে আকাশে উড়াল দেয় 5000 ড্রোন। দর্শনার্থীদের করতালি আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে উৎসবের রাত। আকাশে তারা ঝলমলে নানা রঙের আলো, একটু পরপরই রূপ নিচ্ছে ভিন্ন ভিন্ন অবয়বে। এমন চমকপ্রদ আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শনার্থী ও পর্যটকরা। কেউ কেউ আবার ব্যস্ত মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে। এমন চিত্র দেখা মিলল চীনের শানডং প্রদেশে। চীনের 9 দিনের বসন্ত উৎসবকে ঘিরে দেশটির বিভিন্ন শহরে আয়োজন করা হয় বৃহৎ ড্রোন লাইট শো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইবিন শহরে একযোগে আকাশে উড়াল দেয় 5000 ড্রোন। রাত নামতেই আলোর সমন্বয়ে তৈরি হয় নানা নকশা ও প্রতীক, যেখানে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি আর অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন করা হয়। পূর্বাঞ্চলের জিনান শহরেও দেখা যায় একই আয়োজন, যেখানে প্রায় 10,000 ড্রোন 20 মিনিট ব্যাপী আকাশ জুড়ে তৈরি করে বিচিত্র সব বিন্যাস। দর্শনার্থীদের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে উৎসবের রাত। বসন্ত উৎসব দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পারিবারিক ও সাংস্কৃতিক উদযাপন। এই বছর 17 ফেব্রুয়ারি শুরু হওয়া উৎসবে পারিবারিক পুনর্মিলন, ঐতিহ্যবাহী খাবার আর শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি যুক্ত হয়েছে প্রযুক্তি নির্ভর আলোর প্রদর্শনী, যা উৎসবকে দিয়েছে নতুন মাত্রা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। সম্প্রতি একের পর এক নেতিবাচক বক্তব্য দিয়ে যাচ্ছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।
দায়িত্বশীল জায়গা থেকে যে কোনো মন্তব্য ভেবে চিন্তে করা উচিত বলে মন্তব্য করেছেন ক্রীড়া সংগঠক ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুজ্জামান। বর্তমান বোর্ডের অধীনে কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেয়ার সিদ্ধান্তে এখনও অনড় বিদ্রোহী ক্লাবগুলো। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়েও আশাবাদী এই সংগঠক। বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনায় আসিফ আকবর। অন্য জগতের মানুষ হয়েও ক্রিকেট বোর্ডে তার আশাটা অনেকের কাছেই ছিল বিস্ময়কর। বিসিবি নির্বাচন চলাকালীন পুরোটা সময় এই সঙ্গীত শিল্পী অবস্থান করেছেন দেশের বাইরে। দেশে এসেও লোক দেখানো কিছু জেলা ভ্রমণ ছাড়া এখন পর্যন্ত কার্যকর কিছু করতে দেখা যায়নি তাকে। সে আসিফ আকবর গেল কমাস বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের নিয়ে একের পর এক বাজে মন্তব্য করে চলেছেন। লাইভ টক শো কিংবা সাক্ষাৎকার আসিফ বাজে মন্তব্য করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়েও। দায়িত্বশীল অবস্থানে থেকেও শিষ্টাচারকে বুড়ো আঙুল দেখিয়ে তার করা বক্তব্য ভালোভাবে দেখছেন না ক্রীড়া সংগঠকরা। যারা পরিচালক আছেন বা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আছেন এদেরকে একটু ভেবেচিন্তে মিডিয়ার সামনে বলা উচিত। এবং আমি তো বলবো যে কোনো পরিকল্পনা ছাড়াই মুখে যা আসছে তাই বলে দিয়েছে। বিসিবির একজন পরিচালকের যেই বারবারিক আছে এটার সাথে ওইটার সাথে যায় না। অতএব আমাদেরকে সবসময় একটু হিসাব নিকাশ করে কথা বলা উচিত। গেল অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচন নিয়ে ঢাকার ক্রিকেট সংগঠকদের একটা বড় অংশের আছে অভিযোগ, যার কারণে বেশ কিছু ক্লাব বর্জন করেছে প্রথম বিভাগ লিগ। প্রিমিয়ার লিগ শুরু নিয়েও সিসিডিএম এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। লিগ বর্জন করা ক্লাবগুলো এখনও আছে আগের অবস্থানেই। এই বোর্ডের অধীনে অংশ নিতে চায় না কোনো লিগে, তাকিয়ে আছে আদালতের সিদ্ধান্তের দিকে। আগের জায়গায় আছি আমরা, কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে যেই প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছে সেটা অবৈধ, এবং এটা আমরা ক্লিয়ারলি বলেছি। এবং এই অবৈধ বোর্ডের আন্ডারে আমরা খেলতে চাই না। যেহেতু এই বিষয়টা আমরা কোর্টে গিয়েছি, আমরা আসলে তাকিয়ে আছি আদালত আমাদেরকে কি বলে, সেটার উপরে ডিপেন্ড করবে আমরা কোথায় যাব, মাঠে যাব না মাঠের বাইরেই থাকি। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও অনেক প্রত্যাশা মোহামেডানের ক্রিকেট কমিটি চেয়ারম্যানের। ভালো কিছু দিক নির্দেশনা তার মাধ্যমে পাবো, এবং ও ফিট আমি মনে করি, যেহেতু সরাসরি এক ক্রীড়া জগতের সাথে তার সম্পর্ক। বিগত 17-18 মাসও আমরা দেখেছি, এবং গত 17 বছরও দেখেছি খেলাকে রাজনীতিকরণ করেন। আমরা আশা করি যে এই সরকারের কাছে আশা করি যে খেলাটা রাজনীতির বাইরে থাকবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। 9 বছর পর নভেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। চূড়ান্ত সূচি প্রকাশ করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। সম্প্রতি 15 নভেম্বর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশের প্রথম টেস্টে জোহানেসবার্গে বাংলাদেশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় টেস্ট শুরু হবে 23 নভেম্বর থেকে। এরপর ইস্ট লন্ডনের বাফেলো পার্ক ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের 1 ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলবে দুদল। বাকি 2 ওয়ানডে 4 ও 7 ডিসেম্বর। কিম্বরলি ওভালে বাংলাদেশ সাউথ আফ্রিকা টি-20 সিরিজের প্রথম ম্যাচে 10 ডিসেম্বর। প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা দ্বিতীয় তৃতীয় টি-20 12 ও 13 ডিসেম্বর। টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। আসরে টিকে থাকতে জয়ের বিকল্পে নেই পাকিস্তানিদের সামনে। অন্যদিকে এই ম্যাচে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ইংলিশদের। সুপার 8-এর বিগ ম্যাচ মাঠে গড়াবে সন্ধে 7:30টায়। এবারের টি-20 বিশ্বকাপে একটু বেশি আলোচনা পাকিস্তানকে নিয়ে। পুরো আসর বর্জন, আবার পরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয়া দলকে নিয়ে আলোচনা হওয়াই তো স্বাভাবিক। যদিও মাঠের ক্রিকেটে সেই ঠাট বজায় রাখতে পারেনি পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত এক জয়ে শুরু তাদের গ্রুপ পর্ব। যুক্তরাষ্ট্র জানিয়েছে চ্যালেঞ্জ। সবচেয়ে বড় লজ্জা তাদের দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। কলম্বোতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। দাপুটে জয় কেবল নামিবিয়ার বিপক্ষে।
সুপার 8-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে, তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেন ইন গ্রিনের। তবে সেটাও যে সহজ হবে না। ইংলিশদের বিপক্ষে টি-20 বিশ্বকাপে 3 দেখায় কখনোই জয় পায়নি পাকিস্তান। ব্যাটিংয়ে সেরা ছন্দে নেই সালমান আলী আঘার দল। সাইম আইয়ুব, বাবর আজমরা রানই পাননি আসর জুড়ে। যদিও সেসব নিয়ে ভাবতে চান না আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাহিবজাদা ফারহান। টি-20 বিশ্বকাপে ওদের বিপক্ষে জয় নেই, এটা ঠিক। তবে দল অনেক আত্মবিশ্বাসী। ইংল্যান্ডকে কঠিন পরীক্ষা দিতে হবে। বেশ কিছু ম্যাচে ব্যাটিং বিপর্যয় হয়েছে আমাদের। টপ অর্ডার থেকে 1 বা 2 জনকে লম্বা ইনিংস খেলতে হবে। পাল্লে কেল্লেতে প্রথমবার খেলবো আমি। সিনিয়রদের কাছে শুনেছি এখানে ব্যাটিং সহায়ক উইকেট হয়, তবে শেষ ম্যাচটায় এখানে পিচ অন্যরকম মনে হয়েছে। মাঠে নেমে বুঝতে পারবো। সাউথ এশিয়ান কন্ডিশনের সেরা ছন্দের জন্য বেগ পেতে হচ্ছে ইংল্যান্ডকেও। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে কোনো মতে হার এড়িয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে জয় পেলেও পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক। তবে সুপার 8-এ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলেছেন বোলাররা। লঙ্কানদের হোম গ্রাউন্ডে তাদেরই 100-র নিচে অল আউট করে ম্যাচ জিতেছে থ্রি লায়নরা। এবার পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে হ্যারি ব্রুক বাহিনীর। তবে বিগ ম্যাচে ইংলিশদের স্পিন দিয়ে ঘায়াল করার লক্ষ্য পাকিস্তানিদের। শ্রীলঙ্কান স্পিনারদের বিপক্ষে খেলতে বেগ পেতে হয়েছে ইংল্যান্ডের ব্যাটারদের, আর আমাদের স্পিন আক্রমণ তো সেরা। বিশেষ করে ওসমান তারিককে নিয়ে অন্য দলগুলোকে ভাবতে হচ্ছে, যা আমাদের জন্য ইতিবাচক। पूरा कॉन्फिडेंट है कि हम उनको टफ टाइम देंगे। ভিন্নধর্মী অ্যাকশন আর ভেরিয়েশনে আলোচনার কেন্দ্রে স্পিনার উসমান তারিক। আসরে প্রথমবার মাঠে নামার অপেক্ষায় হার্ড হিটার ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের নির্ধারিত একাদশই এ ম্যাচে খেলাতে পারে পাকিস্তান। অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে ইংল্যান্ডও। নতুন বলে গুরুদায়িত্ব থাকবে জফরা আর্চারের কাঁধে। আদিল রশিদ, স্যাম কারেনরাও ধারাবাহিকতা বজায় রাখতে চান। ব্যাট হাতে রানে ফিরতে মরিয়া জস বাটলার, হ্যারি ব্রুক, উইল জ্যাক্সরা চাইবেন ব্যাট হাতে ঝড় তুলতে। 2022 টি-20 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল পাকিস্তানের। এবার সেটার শোধ তোলারও সুযোগ তাদের সামনে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফসল উৎপাদনের উপকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতে শিগগিরই দেয়া হবে কৃষক কার্ড। নির্দেশনা প্রধানমন্ত্রীর। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ শি জিনপিংয়ের। আলোচনার কেন্দ্রে নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব ইস্যু। কার্যপ্রণালী বিধি থেকে সমাধান করছে বিএনপি। রাষ্ট্রপতি মনোনীত জ্যেষ্ঠ এমপি দিয়ে শুরুর বিবেচনা। এবং বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে সশস্ত্র সংগঠন জেএসএস এর এক সদস্য নিহত। অস্ত্র গুলি উদ্ধার, এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার। এই ছিল সকালের সময়ে। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকবেন জিন্নাত রাজসোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।